স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো চর্যাপদ থেকে 25 সংখ্যক পদ থেকে 30 সংখ্যক পদ পর্যন্ত। প্রথমে পাঠ করছি 25 সংখ্যক পদ। পুঁথিতে 23 সংখ্যক চর্যার খণ্ডিত অংশের পরই পুঁথির 39 সংখ্যক পাতার সূচনায় 4 পংক্তির যে টিকা পাওয়া যায় তাতে উক্ত পংক্তি চতুষ্টয় কি কি পদ বা শব্দ দিয়ে শুরু হয়েছিল তার একটা আভাস পাওয়া যায়। এছাড়া শেষ পংক্তির সূচনা পদ ও টিকাকারের ব্যাখ্যা থেকে বোঝা যায় যে এই চর্যার রচয়িতার নাম ছিল তন্ত্রী বা তন্ত্রীপা। প্রারম্ভিক পদগুলির ইঙ্গিত গ্রহণ করলে 25 সংখ্যক চর্যার শেষ 4 পংক্তির আনুমানিক রূপ দাঁড়ায় নিম্ন প্রকার: অনহা বেমকট বনা বেনমে বৈঠামণি তন্ত্রী। এবার পাঠ করছি 26 সংখ্যক পদটি। পুঁথি পৃষ্ঠা 39, রাগ শিবরী, পদকর্তার নাম শান্তিপা। তুলা ধুনি ধুনি আসুরে আসু, আসু ধুনি ধুনি নীরবর শেষু, তৌসে হেরু ন পাবি ওই, শান্তি ভনই কিনস ভাবি ওই। তুলা ধুনি ধুনি শুনে অহারিও, পুনো লইয়া অপনা চটারিও, বহল বট দুই মার নদীশ, শান্তি ভনই বালাগন পৈশ্য, কাজন কারণ জ এহু জুয়তি, স এ সংবেয়ন বলথি শান্তি। পদটি বাচ্যার্থ হচ্ছে, ওরে তুলো ধুরে ধুরে আঁশ আঁশ করা হলো, আঁশ ধুরে ধুরে শেষে সেগুলি নিরবয়ব করা হলো। ওইভাবে নিরবয়ব হওয়ায় তাদের পুনরভ্যুদয়ের হেতুরূপ দেখতে পাওয়া যাচ্ছে না। শান্তি বলে, হেতুরূপ যখন দেখা যাচ্ছে না তখন আর তাকে ভাবা কেন? তুলো ধুরে ধুরে শূন্যকে আহরণ করা হলো। শান্তি বলে, পথ এত সংকীর্ণ যে সেখানে চুলের অগ্রভাগও প্রবেশ করে না। পুনরায় পাঠান্তরে শূন্যকে নিয়ে নিজেকে শেষ করা হলো। শ্রেষ্ঠ পথ দ্বিতীয় পথ দেখা যায় না। শান্তি বলে, পথ এত সংকীর্ণ যে সেখানে চুলের অগ্রভাগও প্রবেশ করে না। মূর্খ ও অজ্ঞ ব্যক্তি প্রবেশ করতে পারে না। কার্য নেই কারণও নেই, এই যে যুক্তি সসংবেদন ব্যাখ্যায় শান্তি এই কথা বলেন। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য চর্যায় চর্যাকারদের মায়াবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। তাদের মতে এই দৃশ্যমান জগৎ আসলে অলীক মায়া মাত্র। অবিদ্যাচ্ছন্ন চিত্তই এ মায়া রচনা করে। বর্তমান ক্ষেত্রে তুলো ধরার রূপকে মায়াবয়নশীল চিত্তকে নিষ্ক্রিয় করার কথা আলোচিত হয়েছে। তুলো যেমন আঁশের সমষ্টি মায়া সৃষ্টিকারী অবিদ্যাচিত্ত, তেমনি কায়বাক চিত্তের সমষ্টি। তুলো ধুনলে যেমন আঁশ পাওয়া যায় এবং আঁশকে ধুনলে যেমন শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না, ঠিক তেমনি চিত্তকে ক্রমাগত বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত শূন্য ছাড়া আর কিছুই থাকে না। চিত্ত তখন অচিত্ততায় লীন হওয়ায় তার সক্রিয় হবার মতো আর কোনো হেতু থাকে না। চিত্তের এই অবস্থায় আর কিছু ভাববার অবকাশ নেই, কেননা এইটি হচ্ছে পরম অভিপ্রেত নির্বাণাবস্থা। কায়বাক চিত্ত সমষ্টিতে গঠিত চিত্ত তুলা ধুরোতে ধুরোতে যখন তা প্রভাস্বর শূন্যতায় বিলীন হয়, তখন সেই প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্যকে অবলম্বন করায় সাধকের গ্রাহ্য গ্রাহক ভাবরূপ নিজের অস্তিত্ব বোধও লুপ্ত হয়। সহজানন্দের এই অদ্বয় পথ অত্যন্ত দীর্ঘ। এখানে দ্বৈত জ্ঞানও তিরোহিত। তাই যেসব নির্বোধ ও অজ্ঞ ব্যক্তি অদ্বয় জ্ঞান বর্জিত এই পথে তাদের প্রবেশাধিকার নেই। চিত্তের এই প্রকৃতি প্রভাসর অবস্থায় কার্যকারণাত্মক কোনো বিকল্প জ্ঞান থাকে না। স্বসংবেদন রূপ সেই সহজানন্দ সম্পর্কে শান্তিপায়ের ব্যাখ্যা এই প্রকার:
আজকের পর্বের পরবর্তী পাঠ ২৭ সংখ্যক পদ। পুঁথি পৃষ্ঠা ৪০। রাগ কামদ। পদকর্তার নাম ভুসুকুপা। অধরাতি ভর কমল বিকোষ বতিষ যৌনি তুষু অঙ্গ উহুল্লসিউ চালি উও শশহর মাগে অবধুই রৌডহু সহজে কহেই চালিও শশহর গৌনিবানে কমলিনী কমল বহই পনালে বীরবানন্দ বিলক্ষণ শুধ যো এথু বুঝই সো এথু বুধ ভুসুকু ভরই মই বুঝিও মেলে সহজানন্দ মহাসুহ লীলে। পদটির বাচ্যার্থ হচ্ছে অর্ধরাত্রি ধরে কমল বিকশিত হলো, ৩২ যোগিনী সেখানে অঙ্গ উল্লসিত করল, শশধর অবধূতি মার্গে চালিত হয়ে সদ্গুরু বচন রূপ রত্ন প্রভাবে সহজের কথা বলতে লাগলো। চালিত হয়ে শশধর নির্বাণে গেল, কমলিনীর কমল রস মৃণালে বইতে লাগলো। বীরবানন্দ বিলক্ষণ শুদ্ধ, এখানে এ কথা যে বোঝে সে এখানে বুদ্ধ বা জ্ঞানী। ভুসুকো বলে আমি প্রজ্ঞপায়ের মিলনের দ্বারা সহজানন্দ রূপ মহাসুখ অবলীলাক্রমে বুঝেছি। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্চায় চর্চাগীতির সাধারণ রীতি অনুযায়ী কতকগুলি সন্ধ্যা শব্দ ব্যবহৃত হয়েছে। অর্ধরাত্রি সহজানন্দে বিলীন হবার পূর্বক্ষণ ৩২ যোগিনী ললনা রসনাভূতি প্রভৃতি বোধিচিত্ত বাহিনী ৩২ নারী শশধর বোধিচিত্ত কমল মস্তকস্থ মহাসুখ চক্র কমলিনী নৈরাত্যা কমল রস মহাসুখ রস কমল মৃণাল অবধূতি মার্গ। এই সন্ধ্যার্থ অনুসারে বোঝা যায় যে এই চর্চায় সহজানন্দ লাভের চিত্তাবস্থায় বর্ণিত হয়েছে। যখন বোধিচিত্ত বীরবানন্দ মার্গে আরূঢ় হয়ে সহজানন্দে বিলীন হবার উপক্রম করে, সেই পরমক্ষণ রূপ অর্ধরাত্রিতে বজ্র বা শূন্যতা রূপ সূর্যরশ্মিতে সাধকের মহাসুখ রূপ কমল বিকশিত হয়। এই সময় ললনা রসনা অবধূতি প্রভৃতি ৩২টি বোধিচিত্ত মহা নারী ও শূন্যতা সূর্যের উষ্ণতায় উত্তপ্ত হয় এবং তাদের অঙ্গ থেকে আনন্দ স্বেদ খরিত হয়। এই অবস্থায় সাধকের পরিশুদ্ধ চিত্তরূপ শশধর অবধূতি মার্গে চালিত হয়ে সাধককে সহজানন্দের আস্বাদ দেয়। এই আনন্দ লাভের উপায় সদ্গুরুর বচনরূপ রত্ন অর্জন করা, সদ্গুরুর বচন অনুসরণ করায় তাঁর চিত্ত শশধর অবধূতি মার্গে চালিত হয়ে নির্বাণাবস্থা প্রাপ্ত হয় এবং এই সময় মহাসুখ রূপ কমল রসবাহিনী নৈরাত্যা বা বিশুদ্ধ বোধিচিত্ত প্রণাল তথা প্রকৃষ্ট মৃণাল অর্থাৎ অবধূতি মার্গে মহাসুখ কমলের দিকে বাহিত হয়। চিত্তের এই যে অবস্থা তাই হচ্ছে লক্ষণহীন অনিবার্য বিশুদ্ধ বীরবানন্দ। এই বীরবানন্দ যিনি অনুভব করেন তিনিই বুদ্ধত্ব লাভের অধিকারী হন। ভুসুকো বলেছেন যে প্রজ্ঞা ও উপায়ের মিলনে অর্থাৎ দ্বৈত জ্ঞানকে অদ্বৈ জ্ঞানে মিলিত করে তিনি সহজানন্দ রূপ মহাসুখ অবলীলাক্রমে লাভ করেছেন। আজকের পর্বের পরবর্তী পাঠ হচ্ছে ২৮ সংখ্যক পদ। পুঁথি পৃষ্ঠা ৪১। রাগ বলাড্ডি। পদকর্তার নাম সবরপা। উষ্ণা উষ্ণা পাবত তহি বসই সবরি বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরে গিবত গুঞ্জরি মালি উমত সবর পাগল সবর মা করগুলি গুহারা তহৌরি নিয় ঘরিণী নামে সহজ সুন্দরী নানা তরুবর মৌলিলরে গৌরত লাগিলি ডালি একেলি সবরি এ বড় হিন্ডই কর্ণ কুণ্ডল বজ্রধারী তি অধাও খাট পরিলা সবর মহাসুহে সেজি ছাইলি সবর ভুজঙ্গ নৈরামণি দাড়ি
পেম্ভ রাতি পোহাইলি, হিয় তাবলা মহাসুহে কাপুর খাই, সুর নিরামণি কণ্ঠে লইয়া মহাসুহে রাতি পোহাই। গুরুবাক পুঞ্চুয়া বিদ্ধনীয় মনে বাণী, একে সরস সন্ধানে বিদ্ধহ পরম নিবাণে। উবত সবর গরুয়া রসে, গিরিবর শিহর সন্ধি পৈসন্ধ্যে সবর লড়েব কৈশে। পদটির বাচ্যার্থ হচ্ছে উঁচু উঁচু পাহাড়, সেখানে সবরী বালিকা বাস করে। পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুজ্জা ফুলের মালা। উন্মত্ত সবর, পাগল সবর, ভুল করো না দোহাই তোমার। ও তোমার নিজেরই ঘরণী, নাম সহজ সুন্দরী। নানা তরুবর মুকুলিত হলো, ওরে তাদের ডাল গগনে গিয়ে লাগলো। কানে কুণ্ডল বজ্র ধারণ করে সবরই এই বনে একাকিনী বিহার করে। তীর ধাতুর খাট পাতা হলো, সবর মহাসুখের শয্যা বিছানো হলো। সবর প্রেমিক নৈরামণি প্রেমিকা প্রেম ক্রীড়ায় রাত্রি পোহালো। হৃদয় তাম্বুল কর্পূর সহিত মহাসুখে খায়, শূন্য নৈরামণিকে কণ্ঠে নিয়ে মহাসুখে রাত কাটায়। গুরুবাক্য পুচ্ছ বিশিষ্ট বাণ, সেই বাণে নিজের মনকে বিদ্ধ করো। এক সরস সন্ধানে পরম নির্বাণকে বিদ্ধ করো। গুরুতর রোষে সবর উন্মত্ত, গিরিবরের শিখর সন্ধিতে প্রবেশ করলে সবরকে কিভাবে খোঁজা যাবে? পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য চর্যায় সবর দম্পতির প্রেম ও মিলনের রূপকে সহজ সাধকের মহাসুখ লাভের তত্ত্ব বর্ণিত হয়েছে। সাধকের দেহ ও মহাসুখের আশ্রয় মস্তক এখানে যথাক্রমে পর্বত ও পর্বতশৃঙ্গের সঙ্গে উপমিত হয়েছে। এই দেহরূপ পর্বতে অবিদ্যারূপ তরু নানা প্রকার বিষয়ানন্দে মুকুলিত হয়ে রয়েছে এবং রূপ বেদনাদি পঞ্চস্কন্ধ রূপ নানা শাখা গগন অর্থাৎ প্রভাস্বর শূন্যকে আচ্ছন্ন করেছে। অন্যদিকে দেহরূপ পর্বতের মস্তক তথা মহাসুখ চক্ররূপ শিখরে সাধকের গৃহিণী স্বরূপ যে নৈরাত্যা দেবী বাস করেন, তিনিও নানাবিধ ভাব বিকল্পরূপ ময়ূরপুচ্ছ দ্বারা নিজের স্বরূপ অলঙ্কৃত করে রেখেছেন এবং গ্রীবাদেশে গুজ্জ মন্ত্ররূপ গুজ্জামালা ধারণ করেছেন। সহজ সুন্দরী নৈরাত্যার এই অলঙ্কৃত রূপ দেখে বিষয় বিহ্বল সাধক তাকে তারই পরমা প্রেয়সী বলে চিনতে পারেননি। এই জন্য সাধকের প্রতি নৈরাত্যার বিনতি এই যে, বিষয়ানন্দে মত্ত হয়ে তিনি যেন তার নিজের প্রাপণিয়া সহজ সুন্দরীকে চিনতে ভুল না করেন, কেননা এই অলঙ্কৃত সহজ রূপিণী সবরই তার নিজেরই ঘরণী। ইনি জ্ঞান মুদ্রাদি রূপ কুণ্ডল কর্ণে ধারণ করে বজ্র ও উপায় জ্ঞান অবলম্বনে যুগলব্ধরূপে সর্বসঙ্গ বিরহিত অবস্থায় এই কায় পর্বত বনে বিহার করেন। এই নির্দেশ লাভ করে সাধক নৈরাত্যার সঙ্গে মিলিত হবার জন্য কায় বাক চিত্তরূপ ত্রিধাতু নির্মিত বোধিচিত্তকে খাটো করে অর্থাৎ প্রভাস্বর শূন্যতায় বিলীন করে মহাসুখ লাভের শয্যা প্রস্তুত করলেন এবং সেই শয্যায় ভুজঙ্গধারী অর্থাৎ বজ্রশক্তিধর সাধক সবর ক্লেশ বিদারিণী নৈরাত্যার সঙ্গে মিলিত হয়ে অবিদ্যারূপ তিমির রাত্রে অতিক্রম করলেন। এই প্রেমলীলায় তাঁরা হৃদয়কে তাম্বুল করে অর্থাৎ সর্বপ্রকার ভোগ সম্বন্ধ থেকে মুক্ত করে এবং মহাসুখকে ফলহেতু সম্বন্ধ থেকে মুক্ত করে কর্পূর রূপে ভক্ষণ করলেন। এই মিলন লীলায় সাধক নৈরাত্যাকে কণ্ঠে অর্থাৎ সম্ভোগ চক্রে ধারণ করে রাত্রি যাপন করলেন, অর্থাৎ মহাসুখ রূপে জ্ঞান রশ্মি দ্বারা সকায় ক্লেশ রূপ অবিদ্যা তিমির নাশ করলেন।
সাধক যদি উক্ত অবস্থায় উপনীত হতে চান তবে তাকে গুরুবচন রূপ ধনুকে নিজের মনোবোধি চিত্তরূপ বাণ সংযোজিত করে পরম নির্বাণ রূপ লক্ষ্যস্থলকে বিদ্ধ করতে হবে। চর্যাকার সবরপা অনুরূপভাবে গুরুবচনের দ্বারা বোধিচিত্তকে লক্ষ্যাভিমুখী করেছেন। তাই তিনি বলছেন যে এই অবস্থায় তাঁর বোধিচিত্ত জ্ঞানানন্দ গন্ধে চালিত হয়ে সহজানন্দ পানরূপ গুরুতর আবেগে উন্মত্ত অবস্থায় মহাসুখ চক্ররূপ গিরিশিখরে প্রবেশ করে এমন লীন হয়ে গেছে যে তাকে অন্বেষণ করা সম্ভব নয়। বোধিচিত্তের এই অবস্থাই হচ্ছে চতুর্থানন্দ বা সহজানন্দ মগ্নতা। আজকের পর্বের পরবর্তী পাঠ হচ্ছে 29 সংখ্যক পদ, পুঁথি পৃষ্ঠা 43। রাগ পটমঞ্জরি, পদকর্তার নাম লুইপা। ভাবন হই অভাবন যাই, আইস্য সংবাহে কোপতিয়াই। লুই ভনই বড় দুলক্ষ বিনানা, তিয় ধায়ে বিলসই উহু না ঠানা। জাহেরে বার চিহ্ন রোম ন জানি, শো কৈশে আগমবে বখানি। কাহেরে কিশোভনি মই দিবি পিরিচ্ছা, উদুক চাঁদ জিম সাচো নমিচ্ছা। লুই ভনই মই ভাইব কিশো, যা লই অচ্ছব তাহের উহু নদিশ। পদটির বাচ্যার্থ হচ্ছে ভাব হয় না, অভাব যায় না এমন সংবোধে অর্থাৎ উপদেশকে প্রত্যয় করে। লুই বলে মূর্খ, বিজ্ঞান দুর্লক্ষ ত্রিধাতুতে বিলাস করে, কিন্তু তার স্থান উদ্দেশ্য বোঝা যায় না। যার বর্ণ চিহ্ন রূপ জানা যায় না সে কিভাবে আগম বেদে ব্যাখ্যাত হয়? কাকে কি বলে আমি উত্তর দেব। জলে প্রতিবিম্বিত চাঁদ যেমন সত্যও নয় মিথ্যাও নয়, লুই বলে আমার ভাবটা কিসের, যা নিয়ে আছি তার উদ্দেশ্য দেখা যায় না। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্যায় পরম সত্য সম্পর্কে লুইপার বিজ্ঞানবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। ভাব এবং অভাব, অস্তিত্ব এবং নাস্তিত্ব এর কোনোটি সত্যও নয় মিথ্যাও নয়, কেননা যাকে ভাব বা অস্তিত্ব বলে মনে করা হয় তত্ত্ব বিশ্লেষণে দেখা যায় যে তা মূলত বিকল্পাত্মক এবং সেই কারণে অস্তিত্বহীন। অন্যদিকে ভাবই যদি অস্তিত্বহীন হয় তবে অভাব তথা নাস্তিত্বেরই বা অস্তিত্ব কোথায়? ভাব ও অভাব, অস্তিত্ব ও নাস্তিত্বের মধ্যেও পার্থক্য কোথায়? সুতরাং ভাব ও অভাব এদের কোনোটিকেই পরম সত্য বলে গ্রহণ করা যায় না। পরম সত্য আসলে দুর্লক্ষ বিজ্ঞান। এই বিজ্ঞান কায়বাক চিত্তরূপ ত্রিধাতু তথা সমস্ত অস্তিত্ব প্রবাহের মধ্যেই অলক্ষিতভাবে বিলাস করছে, কিন্তু তা অভূত পরিকল্প বলে ত্রিধাতুর সঙ্গে লগ্ন হয় না বা তার সন্ধান পাওয়া যায় না। যে বিজ্ঞানের বর্ণ চিহ্ন রূপ কিছুই জানা যায় না, আগম বেদাদি শাস্ত্রগ্রন্থে তার ব্যাখ্যা কিভাবে সম্ভব? প্রকৃতপক্ষে এই বিজ্ঞান বা সহজতত্ত্ব বুদ্ধির অগম্য বলে ভাষায় ব্যাখ্যা করেও এর স্বরূপ কাউকে বোঝানো যায় না। জলে চাঁদের যে প্রতিবিম্ব পড়ে তা বুদ্ধির কাছে অসত্য হলেও অনুভূতি বা প্রতীতির কাছে যেমন সত্য, ঠিক তেমনি এই বিজ্ঞান বা সহজতত্ত্ব বুদ্ধির অগম্য হলেও অনুভূতিতে সত্যরূপে প্রতীয়মান। লুই বলেছেন যে তিনি ভাব্য, ভাবক, ভাব এই তিন অবস্থার ঊর্ধ্বে উঠেছেন, তাই তার কোনো ভাবনা নেই। এই তিনের অতীত যে চতুর্থানন্দ তাতেই তিনি নিমগ্ন হয়েছেন। এই অবস্থায় গ্রাহ্য অর্থাৎ সহজানন্দ ও গ্রাহক অর্থাৎ সাধক চিত্ত এই দুইয়ের মধ্যে সমস্ত পার্থক্য লুপ্ত হওয়ায় সহজানন্দকে পৃথক করে দেখার ক্ষমতা তার লুপ্ত হয়েছে। আজকের পর্বের সর্বশেষ পাঠ 30 সংখ্যক পদটি, পুঁথি পৃষ্ঠা 45। রাগ মল্লারি, পদকর্তার নাম ভুসুকোপা।
করুণ বেহ নিরন্তর ফরিয়া, ভাবাভাব দ্বন্দ্বল দলিয়া, উইত্তা গৌণ মাঝে অদভুয়া, পেখরে ভুসুকু সহজ সরুয়া, যাসু মুনন্দে তুট্টই ইন্দিয়াল, নিহুরে নিয়মন দে উলাস, বিষ বিশুদ্ধিময়ী বুঝ ঝিও আনন্দে, গণহ জীব উজলি চান্দে, এ তৈলয়ে এতমি সারা, জয়ী ভুসুক হেড্ডই অন্ধকারা। পদটির বাচ্যার্থ হচ্ছে করুণামেঘ নিরন্তর স্ফুরিত, ভাব অভাবের দ্বন্দ্ব বা সমস্যা দলিত, গগন মাঝে অদ্ভুত উদিত হলো, ওরে ভুসুকু সহজ স্বরূপকে দেখো, যাকে জানতে জানতে ইন্দ্রিয় জাল টুটে যায়, নিভৃত নিজ মন উল্লাস দেয়। বিষয় শুদ্ধির দ্বারা আমি আনন্দকে বুঝলাম, যেমনভাবে চন্দ্রের দ্বারা গগনের উজ্জ্বলতা ঘটে। এ ত্রৈলোক্যে এটাই সার, যার দ্বারা যোগী ভুসুক অন্ধকার দূর করে। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে বর্তমান চর্যায় চন্দ্রোদয়ের রূপকে সহজানন্দ লাভের তত্ত্ব বর্ণিত হয়েছে। সহজানন্দ লাভ করে ভুসুকোপার মনে হয়েছে যে করুণারূপ মেঘ অবিরত স্ফুরিত বা বিকশিত হয়েছে। এই অবস্থায় ভাবাভাব বা গ্রাহ্য গ্রাহকাদি বিকল্পাত্মক দ্বৈত জ্ঞানকে দলিত করে গগনরূপ শূন্যতার মধ্যে সহজ স্বরূপ আশ্চর্য রূপে বিরাজমান। এই সহজানন্দের উপলব্ধি হলে সমস্ত ইন্দ্রিয় বন্ধনে ছিন্ন হয় এবং নিজের মন তথা বোধিচিত্ত নির্বিকল্পাকারে উল্লসিত হয়। এই সময় বিষয়ে বিশুদ্ধি দ্বারা যে আনন্দোপলব্ধি হয় তা গগনে চন্দ্রোদয়ের সঙ্গে তুলনীয়। গগনে চন্দ্রোদয় হলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়, তেমনি বিষয়জ্ঞান যে মিথ্যা এই তত্ত্বজ্ঞান লাভ করায় ভুসুকু সহজানন্দ লাভ করেছেন। এই সহজানন্দের জ্যোতি ত্রিলোক বিস্তৃত এই আনন্দ লাভ করায় যোগী ভুসুকুর মহান্ধকার তিরোহিত হয়েছে।